আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আশা করি, দোয়া করি এবং প্রত্যাশা করি সকলে ভালো আছো। আমাকে দেখতে পাচ্ছো এবং আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস অর নো, বলো। কই, আমি তো ডিসপ্লে দেখতে পারি না। আমাকে তোমরা দেখতে পাচ্ছো কিনা এবং হ্যাঁ, সুমাইয়া মিম, আমার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো বলে ভালো লাগে। আমি যতই ভালো পড়াই না কেন, এটা কোনোদিনই এটা ভালো হবে না যদি, হ্যাঁ, আমি আপনার ক্লাসের ফ্যান। থ্যাংক ইউ সুমাইয়া। তোমরা সকলে আমার অত্যন্ত স্নেহভাজন ছোট বোন এবং ভাইয়ের মতো। আমার আন্তরিক দোয়া এবং শুভকামনা তোমাদের সাথে নিরন্তর এবং অবিরত। হ্যাঁ, দেখতে পাচ্ছি মোস্তফাকে এবং জুয়েলকে। কি ঠান্ডা পড়ে খুব, মোস্তফা? মোস্তফা, জুয়েল, ঠান্ডা পড়ে? হ্যাঁ, ঠান্ডা পড়ে, হ্যাঁ, আচ্ছা। শোনো, আজকের যে টপিকটা, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের যে টপিকটা, প্রিয়াঙ্কা এবং সাবিনা, সবাইকে বলছি, আজকের এই টপিকটাতে তোমরা যথেষ্ট বিব্রত হবা, যথেষ্ট তোমরা আনন্দ অনুভব করবা না। কারণ এটি এমন একটা টপিক, এই টপিকটা হচ্ছে মাথার উপর দিয়ে যাবে। ইনশাল্লাহ অবশ্যই বিশেষ ক্যাডার অফিসার হবে ইনশাল্লাহ। রেহনুমা আফরোজ, খুব সুন্দর নাম। দেখো টপিকের নাম, এটা হচ্ছে সংবিধান। এটা টোটালি মুখস্থ বিদ্যা, এটা বোঝাবুঝির কোনো কারবার নেই। যার যত মুখস্থ সে তত ভালো পারবে। আবার মুখস্থ করাটা যে খুব বেশি সহজ তাও কিন্তু না। এই যে মুখস্থ হবে হবে না। আবার এই সংবিধানের টপিক থেকে তোমাদের প্রত্যেকের জন্যই এই টপিকটা গুরুত্বপূর্ণ, কিন্তু খুব বেশি ডিপে তোমাকে জানতে হবে তা কিন্তু না। সংবিধান জিনিসটার নাম তোমরা শুনেছো, তো প্রথমে জিনিসটা কি এটার একটা পরিচিতি তোমরা লিখবা। তারপরে আমরা এখানে স্লাইডে যাব, সংবিধানের কোন কোন টপিকগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথম যে জিনিসটা তোমরা এখন লিখবা সেটা হচ্ছে যে সংবিধান পরিচিতি। সংবিধান পরিচিতি, সংবিধান পরিচিতি মানে হচ্ছে যে সংবিধান জিনিসটা কি এই সম্পর্কে তোমরা একটা বেসিক ধারণা আগে তোমরা নিতে হবে তোমাদেরকে। প্রথম বাক্যটি লেখো। হ্যাঁ, প্রত্যেকে মনোযোগ সহকারে লিখবা, আমি খুব সহজ ভাষায় তোমাদেরকে আমি বলবো যাতে তোমরা বুঝতে পারো কথাগুলো। দেখো, সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। প্রথম বাক্যে লেখো। দেখো, সংবিধান হলো, এগুলো কোথাও লেখা নেই, তোমরা একটু লেখো। সংবিধান হলো একটি রাষ্ট্র। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো, তাহলে প্রথম বাক্যটি হবে কি? প্রথম বাক্যটি লিখবা যে সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। প্রশ্ন কি হবে এটা আমি পরে বলছি, আগে তুমি লেখার দরকার, তুমি লিখতে থাকো। প্রশ্নটা তো তিন চার ভাবে হতে পারে। প্রশ্নকর্তা কিভাবে প্রশ্নটি করবে সেটা তিন চার ভাবে হতে পারে, বাট তোমার তথ্যটি লেখার দরকার, তুমি লেখো। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এরপর দাঁড়িয়ে লেখো একটি রাষ্ট্রে, এবং যেগুলো লেখা আছে এগুলো কিন্তু কোথাও নেই, তোমার 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 শীটেও নেই, বইয়েও নেই, কোথাও নেই যে তুমি যেটা লিখবা না পরে দাগাই নিবা, তা কিন্তু হবে না। দেখো, একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে, একটি রাষ্ট্রে
যতগুলো আইন থাকে সংবিধান, যাই তুমি এই যে 9টার ক্লাসে ওটা রেডি করো কিন্তু। একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে সংবিধান সকল আইনের ঊর্ধ্বে অবস্থান করে। একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে সংবিধান সকল আইনের ঊর্ধ্বে অবস্থান করে। এ পর্যন্ত তোমরা থেমে যাও। তাহলে সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে সকল আইনের ঊর্ধ্বে সংবিধান অবস্থান করে। এরপরে দাঁড়িয়ে লেখো সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল বা মূল দলিল ও বলা হয়। তাহলে আরেকটা তথ্য কি লিখবা? সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল বা মূল দলিলও বলা হয়। লেখো, আমি তোমাকে প্রশ্ন সিলেক্ট করে দিচ্ছি, কি প্রশ্ন তোমার পরীক্ষা আসতে পারে। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটি রাষ্ট্রে যতগুলো আইন থাকে সংবিধান সকল আইনের ঊর্ধ্বে অবস্থান করে। সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল বা মূল দলিলও বলা হয়। আচ্ছা, পরের বাক্যে লেখো দাঁড়িয়ে দেখো একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার বিস্তারিত বর্ণনা থাকে সংবিধানে। একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আচ্ছা, পড়ানোর প্রতি আগ্রহ জাগে। হ্যাঁ, রেহানুমা আফরোজ, থ্যাংক ইউ বোন। একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার বিস্তারিত বর্ণনা থাকে সংবিধানে। এরপরে তোমরা পরের বাক্যে লেখো সংবিধানের আরেক নাম শাসনতন্ত্র। দ্বিতীয় বাক্যে লেখো সংবিধানের আরেক নাম শাসনতন্ত্র। সংবিধানের আরেক নাম শাসনতন্ত্র লেখো, সংবিধানের আরেক নাম বা অপর নাম শাসনতন্ত্র। সংবিধানের অপর নাম কি? শাসনতন্ত্র। সংবিধানের অপর নাম শাসনতন্ত্র। এরপরে তথ্যটি লেখো দাড়ি দিয়ে, পরের তথ্যটি লেখো। 3 নম্বর তথ্যটি, সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে। লেখো সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে সংবিধানের অপর নাম শাসনতন্ত্র। এরপর লেখো সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে। সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন, যেমন কি? তাহলে সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, পরিবর্তনীয় সংবিধান।
সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান। এগুলো আমি পরে বুঝিয়ে বলছি। সবার লেখা হয়ে গেলে আমাকে বলো যে হয়ে গেছে, আমি পরবর্তী বাক্যটি বলবো। সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে। হয়েছে স্যার, ঠিক আছে রেনুমা। তাহলে এরপরে বাক্যটি লেখো। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হলো, লেখো সবাই লেখো, পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হলো। কেউ কি বলতে পারবা পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? আর সবচেয়ে বড় সংবিধান কোন দেশে, বলো তো দেখি, পারো কিনা? পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান লেখো আমেরিকার সংবিধান। হ্যাঁ, খুব সুন্দর বৃষ্টি, তুমি আনসার করেছো, সুন্দর। আমেরিকা। আর হচ্ছে সবচেয়ে বড় সংবিধান কোনটি বলো তো? বাহ, ভেরি গুড। অনেকে কমেন্ট করছো ভারতের সংবিধান। লেখো পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আমেরিকার সবচেয়ে ছোট সংবিধান আমেরিকার সংবিধান, সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। তাহলে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে ইউএস এর সংবিধান, আর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। তো এতক্ষণ ধরে তোমরা যে তথ্যগুলো লিখলে, হ্যাঁ, গত ক্লাসের মতো লেকচার শিট ধরে তো পড়াবো একটু পরে। বোকায় তাসলিমা, তুমি একটু অপেক্ষা করো বোন, একটু পরে পড়াবো। আমি তোমাদের যেগুলো পড়াচ্ছি এগুলো লেকচার শিটের মধ্যে দেওয়া নেই। বুঝতে পারছো? নাইম কথা বুঝছো? নাইম, মোস্তফা, তোমরা বুঝছো ভাই? বুঝছো যে যেগুলো তোমাদের নোট আকারে পড়াচ্ছি এগুলো শিটের মধ্যে দেওয়া নেই, এটা লেকচার শিটের মধ্যে দেওয়া নেই, এই জন্য তোমাদের লিখাচ্ছি। বুঝছো তাসলিমা? বুঝছো কিনা জিনিসটা? তোমাদের লেকচার শিট ধরে তো পড়াবো, বাট বাট সংবিধানে তো বেসিক জিনিসটা তোমাদের জানতে হবে তো এটা। আচ্ছা, তাহলে সংবিধান সম্পর্কে বেসিক জিনিসটা তোমরা বুঝে গেছো। এবার তোমরা লিখবা পরের অংশ, যেটা লিখবা সেটা লেখো বাংলাদেশের সংবিধান। দেখো বাংলাদেশের সংবিধান পরিচিতি। এটা হচ্ছে সংবিধানের বেসিক জিনিস। এটা হলো সংবিধানের বেসিক জিনিস। আচ্ছা, সবাই একটু মিউট করে ফেলো। হ্যাঁ, সবাই একটু মিউট করে ফেলো, কথা বলো না। আমি তোমাদেরকে পরে কথা বলার সুযোগ দিচ্ছি। বাংলাদেশের সংবিধান, প্রথম তথ্যটি লেখো। বাংলাদেশের সংবিধানের নাম, দেখি তোমরা কমেন্ট করো তো পারো কিনা। তোমরা তো 11 গ্রেড থেকে 18 গ্রেডের প্রস্তুতি নিচ্ছ এই ব্যাচে, যতটুকু আমি জানি। তো 18 গ্রেডের যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে খুব বেশি ডিটেল জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, হ্যাঁ ফাতেমা আক্তার, সেটা তোমাকে আমি বলছি যে তোমরা আমাকে শুধু শিক্ষক হিসাবে না, আমাকে একজন এই লাইনে অন্তত দক্ষ এবং অভিজ্ঞ একজন মানুষ হিসাবে, প্লাস আমার উপর আস্থা রেখে তোমরা আমার উপর দায়িত্ব দিয়ে দাও। তোমাদের কোন তথ্যটি কাজে লাগবে, কোনটি আকাজে লাগবে সেটা আমি ভালো বুঝি। যেটা আমি তোমাদের লিখাচ্ছি সেটা লিখবা। তাহলে প্রথম তথ্যটি লেখো যে বাংলাদেশের সংবিধানের নাম কি। হ্যাঁ, 11 থেকে 20 গ্রেড পর্যন্ত খেয়াল করো তো। এই যে 20 গ্রেড যারা, তাদের এটা মাথার উপর দিয়ে চলে যাবে। আর 11 গ্রেড যারা, তাদের মাথার মধ্যে দিয়ে ঢুকবে। সবার জন্য এটা লাগবে না। কোনটা সবার জন্য লাগবে আমি সেভাবে পড়াচ্ছি। তোমরা একটু কমেন্ট না করে একটু জাস্ট যেটা বলছি সেটা শুনো। ওই যে একজন একটা কমেন্ট করলে, এতে করে দেখো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল। পড়াতে পারলাম না, তোমরা একটা কমেন্ট করে বসলে। তাসলিমা লেখো বাংলাদেশের সংবিধানের নাম। না না না, তোমরা বুঝতে ভুল করছো, যে তোমরা বারবার কমেন্ট করতেছো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, আমি তোমাদের বলি দিচ্ছি, তোমাদের উত্তর হচ্ছে না, ঠিক আছে, বুঝতে পারছি। ভেরি গুড, তোমরা ক্যারি অন, চালিয়ে যাও, তোমরা লিখে যাচ্ছ, ভেরি গুড। লেখো বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এর বাইরে কোনো উত্তর হবে না। লেখো প্রত্যেকে বাংলাদেশের সংবিধানের নাম। আমি লিখে দিচ্ছি, বাংলাদেশের সংবিধানের নাম কি? সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধানের নাম গণ, হ্যাঁ, প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এবার দেখো তোমরা বুঝতে পারছো কিনা।
তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, এই প্রত্যেকে একটু বুঝো, উল্টাপাল্টা কথা শুনো না, আগে বোঝো। মাঝে মাঝে আমার একটু মেজাজ গরম হয়ে যায় তোমাদের জন্য, বা তোমাদের ভালোর জন্য গরম হয়ে যায়। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? মোস্ট নাইম, বুঝো কথাটা। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর কি হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আমি কি তোমাদের বোঝাতে পারছি? একটু কষ্ট করে আমাকে একটু কমেন্ট করো তো তোমাদের বোঝাতে পারছি কিনা। একটা হচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, মানে সংবিধান অনুযায়ী বাংলাদেশের নামটা কি। এই তো মহিউদ্দিন, কলিজা ঠান্ডা করে দিচ্ছ তোমরা, যে ইয়েস বলতেছো না, এটা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে আমি তার জন্য, আমি তোমাদের জন্য যে কঠিন পরিশ্রম করতেছি, আমি সফল হচ্ছি। তাহলে প্রশ্নটি হলো যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি। এর মানে হচ্ছে যে সংবিধানে বাংলাদেশের নামটা কিভাবে দেওয়া আছে। তাহলে সংবিধানে বাংলাদেশের নামটা বলা আছে যে বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে এই উত্তরটা যদি তোমাকে নিতে হয়, তাহলে প্রশ্ন করতে হবে যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি। উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপর যদি প্রশ্নটি করা হয় যে বাংলাদেশের যে সংবিধানটি আছে, এই সংবিধানটির নাম কি, তাহলে তুমি বলবা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। কি তাসলিমা, ক্লিয়ার? কক্সবাজার ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার, এই তো ক্লিয়ার। হ্যাঁ, কারো কনফিউশন তাহলে কেটে যাবার কথা। দেখছো তোমাদেরকে কতটা আমি আন্তরিকতার সাথে পড়াই, একটা কথা 3-4 বার করে রিপিট করছি। আমি তো বলতে পারতাম যে বাবা একটা ভিডিও দেখে নিও, আমি চাই যে তোমরা চাকরিটি পাও। তাহলে বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধানের প্রথম একটি পরিস্থিতি। আচ্ছা, কেউ না বুঝে থাকতে পারে না, আচ্ছা ঠিক আছে। এরপর 2 নম্বর কথাটা লেখো, বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। দ্বিতীয় বাক্যটি লেখো, বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমি সব পরে বুঝাচ্ছি, আগে লেখো বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। এবং এতটুকু বিশ্বাস এবং আস্থা আমার উপর রাখবা, আমি তোমাদেরকে যে তথ্যগুলো দিই এগুলো খুব সহজলভ্য তথ্য না, এবং এটা গতানুগতিক তথ্য না। তথ্যগুলো সবসময় একটু এক্সট্রা অর্ডিনারি তথ্য, এটা মনে রাখবা। বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান হয়ে গেল। 2 নম্বর তথ্যটি লেখো, বাংলাদেশের সংবিধানের ভাষা 2টি, বাংলা ও ইংরেজি। বাংলাদেশের সংবিধানের ভাষা 2টি, বাংলা ও ইংরেজি। বাংলাদেশের সংবিধানের ভাষা 2টি, বাংলা ও ইংরেজি। এবার বলো তো দেখি, যে ভাষা যেহেতু 2টি, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আর একটা হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। তাহলে সংবিধানের কোনো পাঠ্য, সংবিধানের কোনো বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে ইংলিশ এবং বাংলার মধ্যে যদি কনফ্লিক্ট হয়, ইন দ্যাট কেস হুইচ ল্যাঙ্গুয়েজ উইল বি গিভেন প্রায়োরিটি? কমেন্ট করো তো, কোন ভাষাটি? বাহ, খুব সুন্দর। না 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 না, জহুরুল তোমার আনসারটা হলো না, উত্তর হবে বাংলা ভাষা। খুব সুন্দর, বাংলা ভাষা। তাহলে দুটো ভাষা, একটা বাংলা এবং ইংরেজি, দুটো ভাষা আমাদের সংবিধান রচিত হয়েছে। বাট অনেক সময় বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা, দুটো ভাষার যে অর্থ, এটা ভাবার্থ বা ভাবগত অর্থ, অর্থ যদি পরিবর্তন হয় মনে হচ্ছে, তাহলে যে ভাষাটি প্রাধান্য পাবে সেটা হচ্ছে বাংলা ভাষা। তাহলে বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তারপরে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যটা কি? এটি একটি লিখিত সংবিধান। দ্বিতীয় হচ্ছে এটি একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধানের ভাষা কয়টি? 2টি। কি কি ভাষা? বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা। এই 2টি ভাষার মধ্যে বিরোধ দেখা দিলে কোন ভাষাটা প্রাধান্য পাবে? বাংলা ভাষা। এরপরে যে তথ্যটি লিখবা, যে ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশের সংবিধানের পথিকৃৎ বলা হয়। ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশের সংবিধানের পথিকৃৎ বলা হয়। আচ্ছা, ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশ সংবিধানের
পথিকৃৎ বলা হয়। এরপর লেখো, ভারত এবং ব্রিটেন, দেখো ভারত এবং ব্রিটেন এই দুটি দেশের সংবিধানকে অনুসরণ করে, ভারত এবং ব্রিটেন এই দুটি দেশের সংবিধানকে অনুসরণ করে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। যাই, ওই যে 9টার ক্লাসের ওটার উত্তর তো আমার থাকতে হবে, তুমি এটা দেখো। ভারত এবং ব্রিটেন এই দুইটি দেশের সংবিধানকে অনুসরণ করে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। তাহলে প্রশ্নটি হতে পারে, কোন দুটি দেশের সংবিধানকে অনুসরণ করে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে? উত্তর হচ্ছে ভারত এবং ব্রিটেনের সংবিধানকে অনুসরণ করে। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ? নাইম মনে হচ্ছে, নাইম, আমির, তাসলিমা, সবার কি মনে হচ্ছে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমেরিকা এবং ভারত না, ব্রিটেন এবং ভারত, ব্রিটেন এবং ভারতের সংবিধানকে অনুসরণ করে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। হ্যাঁ, পথিকৃৎ মানে হচ্ছে জনক, জনক, হ্যাঁ, পথিকৃৎ মানে হচ্ছে জনক, এখানে জনক অর্থ বোঝানো হচ্ছে। পরের তথ্যটি লিখবা, বাংলাদেশের সংবিধান গণপরিষদে, এই তথ্যগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান গণপরিষদে, আচ্ছা জি, তুমি একটা প্রশ্ন করলে যে সাংবিধানিক কি স্যার, এটা আবার কেমন প্রশ্ন? আমি তোমার প্রশ্ন বুঝলাম না। সাংবিধানিক কি, এটা আসলে আমি বুঝলাম না ভাই, ভাই বা বোন যাই হোক না কেন, জিৎ, আমি বুঝতেছি না নামটা। আমি তোমার প্রশ্ন বুঝলাম না, আমি তোমার উত্তর দিতে পারছি না, তোমার প্রশ্ন আমি বুঝলাম না। দেখো, বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়, বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়। কেউ কি বলতে পারবা? বলো দেখি তারিখটা। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়। না না, জহুরুল একটু ভুল হয়েছে, তোমার যে আনসারটা তোমার একটু ভুল হয়েছে, লেখো 12ই অক্টোবর 1972 সালে। এই তথ্যগুলো তোমার ভালো লাগলেও মুখস্থ করতে হবে, খারাপ লাগলেও মুখস্থ করতে হবে। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় 12ই অক্টোবর 1972 সালে। এরপরে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়, হ্যাঁ এবার তোমার আনসারটা হয়েছে জহুরুল, তবে সাল ভুল হয়েছে। তুমি বারবার 74 কেন টানতেছো ভাই? 4 নভেম্বর 1972 সালে। 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়, 4 নভেম্বর 1972 সালে। এবার বলো তো দেখি, 4 নভেম্বর আমাদের কি দিবস, কে বলতে পারবা? 4 নভেম্বর এটা আমাদের কি দিবস বলো? হ্যাঁ, উত্তরটা লেখবা যে 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস। 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস। শুধু সংবিধান দিবস বলবা না, এটা বলবা 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস। সুমি, জেনে রাখো বোন, শুধু সংবিধান দিবস ভুল হবে আনসারটি, আবারও ভালো করে জেনে রাখো, এটা হবে জাতীয় সংবিধান দিবস। তাহলে জাতীয় সংবিধান দিবস আর সংবিধান দিবসের মধ্যে পার্থক্যটা কি? সংবিধান দিবস যদি বলি, তাহলে এটার অর্থ হচ্ছে পৃথিবীর সকল দেশের মানুষের জন্য এই 4 নভেম্বর সংবিধান দিবস। আর যদি জাতীয় সংবিধান দিবস বলি, তাহলে এর অর্থ হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে এই 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। তাহলে এটি তো পৃথিবীর সকলের কাছে না, তাই এটা হবে জাতীয় সংবিধান দিবস। এটা সংবিধান দিবসও না,
এটি আন্তর্জাতিক বা বিশ্ব সংবিধান দিবস না। কি সুমি, বুঝছো জিনিসটা? সুমি, আর ইউ ক্লিয়ার? যদি তুমি লিখতে যে সংবিধান দিবস, তাহলে এর অর্থ হচ্ছে যে এটি বিশ্বের সকলের জন্য। হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে স্যার, একটা বইয়ে লিখা জাতীয় দিবস 26শে মার্চ। হ্যাঁ, রেনুমা, এটা সঠিক কথা। হ্যাঁ, এটা সঠিক কথা বোন। আমাদের 26শে মার্চ হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রেনুমা, তুমি জেনে রাখো, কখনো যখন ভাইবা বোর্ড ফেস করবা, যদি জিজ্ঞাসা করা হয় 26 মার্চ আমাদের কি দিবস, তাহলে উত্তর কি বলবা? মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আর যদি 16 ডিসেম্বর কি দিবস জিজ্ঞাসা করে, বলবা মহান বিজয় দিবস ও শত্রুমুক্ত দিবস। আর 21 ফেব্রুয়ারি কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। তো যাই হোক, তোমাদের একটু এক্সট্রা বুঝিয়ে দিলাম। 4 নভেম্বর হচ্ছে জাতীয় সংবিধান দিবস। এরপরে এই যে সংবিধানটি, সেই সংবিধানটি কবে কার্যকর হলো? কেউ কি বলতে পারবো বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়েছে? কবে থেকে আমাদের সংবিধান ইফেক্টিভ হয়েছে, কার্যক্রম শুরু করেছে, মানে কার্যকর হয়েছে? কেউ বলতে পারবা? তারিখটা বলতে পারবা? এটা পরীক্ষা আসছে কিন্তু। 16 ডিসেম্বর। খুব সুন্দর। বাবা, সালটা বলো। 16 ডিসেম্বর কবে? 1974, 75 নাকি 71? হ্যাঁ, 72 সালে। গুড। সবাই খুব সুন্দর আনসার করছো। এই তো রেসপন্স করছো তোমরা। তোমরা আমার ক্লাসে যত বেশি রেসপন্সিভ হবা, ভুল হোক আনসার, ভুল হোক, রেসপন্স করবা। এটির মানে আমি বুঝে নিব যে তোমরা আমার ক্লাসে বসে আছো। নাইম, কথা বুঝতে পারছো? অনেকে থাকে না যে ক্লাসে যুক্ত হয়েই, আমি বাইরে একটু চা খেতে গেলাম, একটু হাওয়া খেতে গেলাম, তা আমি তো ক্লাসে আসি, কিন্তু তুমি কিন্তু ক্লাসে নেই। কারণ যত বেশি রেসপন্সিভ থাকবা, তত বেশি আমি মনে করবো যে না, ইউ আর এনজয়িং মাই ক্লাস। সো ইফ ইট ইট ইজ প্রুভেন দ্যাট ইউ আর এনজয়িং মাই ক্লাস, আই উইল বি সো মাচ রেসপন্সিভ অ্যান্ড ডিউটিফুল টু অল অফ ইউ। সবাই রেসপন্স করবো। আমার ক্লাসটা একটু ব্যতিক্রম ক্লাস মনে রাখবা, একটু রেসপন্স করবো, ভুল হোক। তাহলে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। এই তথ্যটি মনে রাখবা। কবে থেকে বাংলাদেশের সংবিধান? নাইম, ঠিকই বলছো। অনেকে আবার ক্লাসে ঘুমায়, ঠিকই বলছো। হ্যাঁ, কথা বলতে পারি না তো? না, 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 আবু মুসা, তোমাকে তো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তোমার বাকযন্ত্র তো বন্ধ করে দেওয়া হয়েছে, তুমি কথা বলবা কিভাবে বলো? তোমার বাকযন্ত্র পুরাই বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বাকযন্ত্রের আমাদের মোস্তফা হাসতিছে, তাহলে বাকযন্ত্রের সাহায্যে তুমি ধ্বনি উচ্চারণ না করলে আমি বুঝবো কিভাবে? এই জন্য তোমার বাকযন্ত্রটা আমরা স্টপ করে দিচ্ছি, যাতে তুমি কথা বলতে না পারো। তুমি যতই আও আও করো না কেন, কথা কিন্তু হবে না। যাই হোক, বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে 16 ডিসেম্বর 1972 সালে। আচ্ছা, এরপরে তোমরা যে কথাটা লিখবা, শোনো, তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে। মাইন্ড ইট, আই এম প্লেইং আ রোল অফ এ টিচার। তো তোমাদের এখানে কিন্তু 20 গ্রেডের চাকরি প্রত্যাশীও আছো, আবার 11 গ্রেডের চাকরি প্রত্যাশী আছো। যারা 11 গ্রেডের তারা অ্যাডভান্স, আর 20 গ্রেডের তারা কিন্তু একটু ডিসঅ্যাডভান্স। তাহলে এটাকে আমাকে সমন্বয় করে নিতে হচ্ছে। অনেকে সংবিধান বোঝে না, যে এটা কি কি খায়, নাকি মাথায় দেয়, নাকি চুলে দেয়, নাকি একটু একটু শরীরে এটাকে ব্যবহার করে পারফিউম হিসাবে, মানে বোঝানোর জন্য বলছি। আর যারা 11 গ্রেডের কিংবা 10ম গ্রেডের, তারা এগুলো অনেকে জানো। কাজে তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্যার তো খুব সরল সহজ ভাষায় বুঝাচ্ছে, এগুলো তো আমরা বুঝি, কিন্তু কেন বুঝতেছো না যে স্যার তো শুধু তোমাকে পড়াচ্ছে না, স্যার তো 20 গ্রেডের যারা তাদেরকেও তো পড়াচ্ছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এগুলো শিক্ষকের ভূমিকা আমি অবতীর্ণ হচ্ছে বলে আমি বলছি। আর এই টপিকটা হচ্ছে একটা জটিল টপিক। একটু রসকস দিয়ে একটু মজা না না করলে পারে তুমি একটু, এটা মাথায় ঢুকবে না এটা। এরপরে যে তথ্যটি তোমরা লিখবা, 3টা তথ্য, মানে এগুলো সব 3 স্টার, এগুলো সব 3 স্টার। তাহলে কত গুরুত্বপূর্ণ এগুলো দেখো। হাত যন্ত্র তো আছে, হ্যাঁ। সুমি, হ্যাঁ, হ্যাঁ, কি যেন, মানা ভাবলাদের বলছে হাত যন্ত্র তো আছে, এটা মজা পাই তোমার কথা শুনে। বাক যন্ত্র নাই বন্ধ, হাত যন্ত্র তো আছে, আমি খেয়াল করি তো, খুব সুন্দর। আচ্ছা, এখন যে তথ্যগুলো তুমি লিখবা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা একটি। দেখো, বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা রয়েছে কয়টি? উত্তর একটি।
বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা রয়েছে একটি, অর্থাৎ একটি প্রস্তাবনা রয়েছে। 2, অধ্যায় বা ভাগ রয়েছে কয়টি? 11টি। এগুলো মুখস্থ বিদ্যা, বুঝাবুঝির বিদ্যা না, এগুলো মুখস্থ বিদ্যা। বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা কয়টি রয়েছে? একটি। বাংলাদেশের সংবিধানে অধ্যায় বা ভাগ কয়টি রয়েছে? 11টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে কয়টি? এটা হচ্ছে 4টি। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে 4টি। আচ্ছা, প্রস্তাবনা রয়েছে একটি, এটা প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে, সেটার কোনো নাম নেই, সুটন খান। এই জন্য বলছিলাম না, অনেকে এটা বুঝবে না। প্রস্তাবনার তো কোনো নাম নেই, যে প্রস্তাব রয়েছে না, আমি তো প্রস্তাব বলিনি তো, বুঝতে ভুল করছো। আমি তো প্রস্তাব বলিনি, আমি বলছি প্রস্তাবনা, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এরপরে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে কয়টি? সেটা হচ্ছে 4টি। দেখো, তফসিল, এই তফসিল রয়েছে 7টি। কিছু জিনিস আছে মুখস্থ করতে করতে বুঝবা, আর কিছু জিনিস আছে বুঝতে বুঝতে মুখস্থ করবা, আর কিছু জিনিস আছে আগে চাকরি পাওয়ার পরে বুঝবা। কি মোস্তফা, বুঝতে পারছো ভাই? কিছু জিনিস আছে তোমার না বুঝে মুখস্থ করে চাকরি পাবা, তারপরে চাকরি পাওয়ার পরে একটু বুঝবা যে ছাত্র একটা ক্লাসে পড়াইছিল, এবার একটু বুঝি। আর যদি সেই জিনিসটা চাকরি পাওয়ার আগে বুঝতে চাও, তাহলে কিন্তু তোমার মনে থাকবে না। হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলবা। এরপর লেখো, সংবিধানের অনুচ্ছেদ। কেউ কি বলতে পারবা বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি রয়েছে? বলো, আমি এটা ফিল আপ না করলাম, রেখে দিলাম। হ্যাঁ, 153টি। এই যে দেখো, মনির খান আনসার দিয়ে দিয়েছে, নাইম আনসার দিয়েছে, বৃষ্টি আনসার দিয়েছে, জিত আনসার দিয়েছো, সজীব আনসার দিয়েছো। 153টি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 153টি। আর সর্বশেষ তথ্য বলো, যে বাংলাদেশের সংবিধানের সংশোধনী কতটি? মানে কতটি সংশোধনী আনা হয়েছে বাংলাদেশের সংবিধানে? ওই যে নাইম আনসার দিয়েছো, অনেকে আনসার দিয়েছো, খুব সুন্দর। কত অ্যাডভান্স তোমরা খেয়াল করছো, কত ফাস্ট। 17টি। এখন বলো, এই যতটুকু লিখালাম, তোমাদের যেহেতু তোমরা রেসপন্সিভ, সাথে সাথে কমেন্ট করতেছো, এই কমেন্টটা করো যে যে তথ্যগুলো তোমাদের লিখাইছি, এগুলো কি মনে হয়েছে যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ? মানে স্যার ক্রিম তথ্যগুলো তোমাদের লিখাইছে, মানে এগুলো যে ক্রিম তথ্য, কোনো ভেজাল তথ্য না। থাকে না যে কিছু তথ্য আছে, এটা মুখস্থ করতেও ইচ্ছা হয় না, এটা ভেজাল তথ্য, আজে বাজে তথ্য, মাথা গরম করার তথ্য। ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট না, এটা তো তোমরা বুঝতে পারছো। একটা কথা যদি তুমি এগুলো বাদ দাও, তাহলে তোমার জন্য সমস্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, সব তথ্যগুলো ইম্পর্টেন্ট। তোমাদের ক্রিম কথাগুলো বেশি দেখাচ্ছি, এবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটু তোমাদের সবগুলো বোঝানোর দরকার নেই। আচ্ছা, এগুলো সব এখানে আসবে না, তোমাদের একটা কথা বলছি। প্রথম কথা, প্রথম কথা হচ্ছে যে সংবিধান 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লিখিত এবং একটা হচ্ছে অলিখিত। এটা তোমাদেরকে একটু বোঝাই। যেমন বাংলাদেশের সংবিধান লিখিত, অর্থাৎ রিটেন ডকুমেন্টস, লেখা আছে, সংবিধানের একটা বইও আছে। হ্যাঁ সজীব, থ্যাংক ইউ। আবার সৌদি আরবে সে যেহেতু একটি ইসলামিক রাষ্ট্র,
সেখানে কিন্তু লিখিত কোনো সংবিধান নেই। তাহলে সৌদি আরব রাষ্ট্রটি চলে কিভাবে তুমি প্রশ্ন করতে পারো। সেখানে অলিখিত সংবিধান আছে। তাহলে এই অলিখিত সংবিধান জিনিসটা কি? সৌদি আরবে কুরআন এবং সুন্নাহ, আমি বোঝানোর জন্য বলছি, তোমরা যারা জানো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে তার শেষ ভাষণটি দিয়েছিলেন, এবং তিনি যেহেতু সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সৌদি আরবে সর্বশেষ, তিনি তার ভাষণটির মধ্যে বলেছিলেন, তোমাদের কাছে আমরা দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কুরআন, একটা কুরআন, একটা সুন্নাহ, মানে হাদিস। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা, যতদিন পর্যন্ত তোমরা এইটা নিয়ে জীবন চালনা করবা, তোমরা পথভ্রষ্ট হবা না। তাই সৌদি আরবে রাষ্ট্রটি চলে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী। তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি কি কি অনুযায়ী চলে? সংবিধান অনুযায়ী চলে। তার একটা লিখিত ডকুমেন্টস আছে, তাই এটাকে বলে লিখিত সংবিধান। সংবিধান এমন একটা জিনিস, এমন একটা দলিল, যেখানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সুশীল সমাজ, গণমাধ্যম, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, স্বদেশ নীতি, বিদেশ নীতি, জাতীয় নীতি, তথা রাষ্ট্রের সব কিছু কিভাবে চলবে, কার সাথে কার সম্পর্ক কেমন হবে, সব কিছু সংবিধান উল্লেখ করা থাকে। সে দেশের জনগণের পরিচয় কি হবে, সে দেশের নাম কি হবে, তার রাজধানী কি হবে, ভাষা কি হবে, ধর্ম কি হবে, সঙ্গীত কি হবে, প্রতীক কি হবে, সব সংবিধানে বলা আছে। এই জন্য হচ্ছে সংবিধান হচ্ছে রাষ্ট্রের মূল দলিল বা মৌলিক দলিল। তো সংবিধানে যখন কোনো কিছু লেখা হয়ে যায়, যে বাংলাদেশের নাম আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তোমরা যেটা বললে, এখন যদি কোনো দেশের সরকার ক্ষমতায় এসে হঠাৎ বাংলাদেশের নামটি পরিবর্তন করতে চায়, তাহলে পারবে না। কতগুলো প্রক্রিয়া মেনটেন করতে হবে। পার্লামেন্টে প্রস্তাব তুলতে হবে, ক্যাবিনেটে অ্যাপ্রুভ করবে, অধিকাংশ মেম্বার অফ পার্লামেন্ট এটি অ্যাপ্রুভ করবে, রাষ্ট্রপতির সাইন থাকতে হবে, মানে বিভিন্ন প্রসিডিউর মেনটেন করার পরে কেবল এই সংবিধানটি কি হবে, সংশোধন করা যাবে। তাই বাংলাদেশের সংবিধানটি হচ্ছে একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। তার মানে যে সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায়, সংশোধন করা যায়, তাকে বলে সুপরিবর্তনীয়। আর যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, সংশোধন করা যায় না, তাকে বলে দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, যেটা বোঝানোর জন্য সেটা বুঝালাম। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি শাসক গোষ্ঠী অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাঙালিদেরকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গিয়েছে পাকিস্তান কারাগারে। বঙ্গবন্ধুর অবর্তমানে 1971 সালে 10ই এপ্রিল সরকার গঠিত হয়েছে। 17 এপ্রিল সরকার শপথ নিয়েছে। সেই সরকারের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। 8 জানুয়ারি তিনি দেশে আসলেন। 11 জানুয়ারি তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। 12 জানুয়ারি, হ্যাঁ আজান হচ্ছে, আমি তোমাদেরকে নামাজের ব্রেক দিচ্ছি আর 5 মিনিট পরে, আমাদের এখানে একটু সময় লাগবে, তোমাদের 5 মিনিট পরে আজান দিব, নামাজের ব্রেক দিয়ে 15 মিনিট ব্রেক দিব, একটু অবজার্ভ করো। এরপরে বঙ্গবন্ধু 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন। এখন বাংলাদেশ তো পাকিস্তানের কাছ থেকে তো বিজয় অর্জন করেছে 16 ডিসেম্বর 1972। তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলবে কি দ্বারা? তার তো একটা সংবিধান দরকার হবে। এবার কোন দেশের সংবিধান রচনা করবার জন্য সেই দেশের যারা জনপ্রতিনিধি, তাদের নেতৃত্ব যে পরিষদ গঠিত হয়, সে পরিষদকে বলে গণপরিষদ, ইংরেজি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদের দায়িত্ব হচ্ছে একটা সংবিধান রচনা করা, আর সংবিধান রচনা করার পরপরই গণপরিষদের দায়িত্ব শেষ হয়ে যায়। সে কারণে বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনা করবার জন্য 1970 সালের সাধারণ নির্বাচনে যারা জয়লাভ করেছিল, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের যারা সদস্য, তাদের নিয়ে সংবিধান রচনা কমিটি, সেই রচনা কমিটির নেতৃত্বে, উদ্যোগে 1972 সালে 12ই অক্টোবর গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপিত হলো। 4 নভেম্বর এই সংবিধান গৃহীত হলো, আর 16 ডিসেম্বর 1972 এই সংবিধান কার্যকর হয়ে গেল। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনার সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে বাংলাদেশের সংবিধান রচনা করবার পরে
কোন কোন দেশের সাথে মিল রেখে সংবিধান তৈরি করা হলো? ব্রিটেন এবং ইন্ডিয়া। আর যেহেতু ব্রিটেন, তার মানে সেখানকার ভাষা হচ্ছে ইংরেজি, আর আমাদের ভাষা হচ্ছে বাংলা। তাই মূলত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি, আর বাংলাদেশের মানুষের ভাষা হিসেবে বাংলা সংবিধানের ভাষা হিসেবে গ্রহণ করা হলো। আর বাকি তথ্যগুলো তোমরা বুঝতে পারছো, কবে সংবিধান দিবস, কবে এটি কার্যকর হয়েছে। এগুলো হচ্ছে সংবিধানের বেসিক আলোচনা। আমরা যেহেতু আজান দিচ্ছে, আমরা নামাজের ব্রেকে চলে যাচ্ছি 15 মিনিট। এর পরপরই তোমাদের স্লাইডে আমি নিয়ে যাব। এরপরে তোমাদের যেটা নিয়ে যাব, যে জায়গাটিতে তোমরা অপেক্ষা করছো, যে জায়গাটিতে, সেই জায়গাটি হচ্ছে এখানে। আচ্ছা, সংবিধান, এই সংবিধান তোমাদের নিয়ে যাব। তো তোমরা একটু নামাজের ব্রেকে চলে যাও, আমি তোমাদেরকে 15 মিনিট পর আবার ক্লাসে আসতেছি। আচ্ছা, শুভ সন্ধ্যা। আশা করি সবাই নামাজের পরে আবার যুক্ত হতে পেরেছো। তো তোমাদের জন্য একটা খুশির সংবাদ বলি, যে তোমরা যে আস্থাটি রেখে বিদ্যাবাড়িতে যুক্ত হয়েছো, সেই আস্থাটির জায়গাটিতে আরো বেশি সমৃদ্ধকরণের লক্ষ্যে বিদ্যাবাড়ির পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় ইতোপূর্বে যারা ক্যাডার অফিসার হিসেবে প্রজাতন্ত্রের সর্বোচ্চ দায়িত্বে রত আছে, সে সমস্ত অফিসারদের যারা তৈরি করেছেন, তার মধ্যে অন্যতম একজন সিনিয়র শিক্ষক এবং আমার খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব, জনাব হাসমত আলী স্যার। উনি বিদ্যাবাড়িতে বিশেষ দায়িত্বে আছেন এবং স্যার রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজে। স্যার হচ্ছে তোমাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেবেন। ফিডব্যাকটা হলো যে তোমরা বিদ্যাবাড়িতে সম্পৃক্ত হয়ে তোমাদের চাওয়া পাওয়া বা প্রত্যাশা এবং প্রাপ্তির সমন্বয় কতটুকু হচ্ছে, তোমাদের ডিমান্ড কি, এবং তোমাদের সার্ভিসটি আরো বেশি তোমাদেরকে দেবার জন্য কি করণীয় হতে পারে। ঠিক এই আঙ্গিকে তোমাদের মতামতটা সংক্ষেপে দিবা। এবং আই উইল বি হাইলি গ্ল্যাড, আমি অনেক খুশি হব যদি তোমরা এটাও বলো যে স্যার, যে মিলন স্যারের পরিবর্তে অন্য একটা স্যারকে দিলে পারে আমাদের পড়াটা আরো বেশি ভালো হবে। আমি খুবই খুশি হব, কারণ এখানে ব্যক্তি ইম্পর্টেন্ট, এখানে একজন শিক্ষক ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে একটা প্রতিষ্ঠান। কাজে এখানে তোমাদের চাহিদা অনুযায়ী শিক্ষক দেওয়া হবে, চেষ্টা করা হবে সর্বোচ্চ পর্যায়ে। তো সেই ব্যাপারগুলো তোমরা স্যারের সাথে শেয়ার করো। আশা করি স্যারের সাথে তোমাদের ভালো একটা মুহূর্ত কাটবে। হ্যাঁ, আমি একটু পরে যুক্ত হচ্ছি। থ্যাংক ইউ স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিলন স্যারকে। মিলন স্যার যেভাবে কথাগুলো বললেন, খুবই স্পষ্ট কথা। আপনারা ভালো আছেন? করে দেন রিমোট। আপনাদের কথা বলার সুযোগ দিচ্ছি, আপনারা একটু কথা বলেন। আপনারা ভালো আছেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি পরিচয় শুনেছেন, তারপরে বলি, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি, আর দীর্ঘ 33টা বছর ধরে বিসিএস সহ বাংলাদেশে সকল চাকরি ইংরেজি পড়াই। বিদ্যাবাড়িতে আমি আসছি, আমার অত্যন্ত পরিচিত একটা ছোট ভাই, আমরা একসাথে কাজ করছি। আমি আসছি, উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের অভিভাবক হিসাবে। এই অভিভাবক হচ্ছে যে আমার সন্তান যদি এখানে ভর্তি হতো, আমার যদি ছোট ভাই বোন ভর্তি হতো, তারা কি সেবা পাচ্ছে না পাচ্ছে না, সিট পাচ্ছে কিনা, কথা বলছে কিনা, ভিডিও পাচ্ছে কিনা, যেহেতু এটা একটা অনলাইন বেস। সুতরাং এই সবগুলো বিষয় দেখার জন্য আমি আপনাদের কাছে আসছি। আমি আশা করি যে আপনাদের এই সহযোগিতা পাবো। আজকে অনেক বেঁচে গেছে, আজকে আপনাদের আসছি। তো আপনাদের একটু কষ্ট দেব, সেটা হলো আপনাদের কি কি সমস্যা আছে যদি আপনারা বলতেন নাম ধরে ধরে, আর কারা কারা কথা বলবেন একটু হাত তুলেন, সে বিষয়গুলো দৃষ্ট গঠনতান্ত্রিক কথা বলবেন। কে বলবেন? নাইম হোসেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। বলেন নাইম হোসেন। স্যার আমাদের একটা প্রবলেম হচ্ছে স্যার, আমরা যে কোর্সটা করি স্যার, এখানে হচ্ছে স্যার এই যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়ার্ডেই একটা পিডিএফ দেওয়া হয় স্যার। ওই সাবজেক্ট ওয়ার্ডে স্যার, কিন্তু স্যার ওখানে যদি ওই সাবজেক্ট ওয়ার্ড ওগুলো দেওয়া হয় স্যার, এগুলো ব্যাখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের জন্য খুব উপকার হতো স্যার। কিন্তু এখানে হচ্ছে অ্যান্সার গুলো দেওয়া আছে জাস্ট, যে যেমন আমাদের রাজধানীর নাম কি, ঢাকা সাপোজ স্যার, এরকম স্যার উত্তরটা দেওয়া আছে, যদি স্যার ব্যাখ্যা সহ সেটার মধ্যে দেওয়া থাকে তাহলে স্যার আমাদের জন্য খুব উপকার হবে স্যার।
মানে আপনাদের যে শিটগুলো দেওয়া হয়েছে সে শিটে শুধু উত্তর দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া নাই। জি এটা স্যার, জি দেওয়া এটাই। এটা দেওয়া হলে ভালো হতো, এই তো। স্যার জি। আচ্ছা, ঠিক আছে, পরের জন বলেন। ফাতেমা আক্তার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো বলেন, আছি। কোথা থেকে বলছেন? বরিশাল থেকে। বরিশাল, অনেকবার গেছি। বলেন। শহরে গেছি, বরিশালে, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, শহর থেকেই। জি স্যার বলেন। বিদ্যাবাড়ি থেকে অনেক কিছুই ভালো ভালো জিনিস পাইছি আমরা। তো আমাদের ওইরকম কোনো বলার নাই, তারপরে হচ্ছে আমাদের যে টিচার গুলো বারবার চেঞ্জ হয়, তো এতটুকুই। আমরা আর কি বেস্ট টিচারই পাইছি, সবগুলা টিচারই ভালো, কিন্তু বারবার চেঞ্জ হওয়াতে আমাদের পড়ার আর কি ডিসিপ্লিনটা মেনটেন হইতেছে না। এতটুকুই। আমি যদি ইংরেজি পড়াই তাহলে আপনিও কি বলবেন যে বারবার চেঞ্জ হচ্ছে? আপনি চেঞ্জ করার পর ভালো কিছু পাচ্ছেন কিনা সেটা একটা বিষয়, আমি আপনি লিখে রাখছি আপনার বিষয়টা। আর তারপরে যদি আমি আপনার ইংরেজি পড়াই তাহলে কি আমার সাথে আগে যারা পড়াইছে তাদের কি মিলবে? না আপ- না না, এটা আপনার তো মিলে ইউনিভার্সিটি যারা ক্লাস করছে তারা কখনোই একটা টিচারের সাথে আর একটা মিলে না। না তো না। আপনি কোন টিচার বারবার চেঞ্জ করেছে কোন বিষয়ে? স্যার ইংলিশে আর বাংলায়। আচ্ছা, ইংলিশে কে কে ক্লাস করেছে? স্যার হচ্ছে জাহিদ জিহাদ স্যার ক্লাস নিচ্ছে, কিন্তু আমাদের প্রথমে হচ্ছে ওই যে সজল স্যার ক্লাস নিচ্ছিল। তো সজল স্যারের ক্লাসটা আমাদের আর কি বেশি ভালো লাগছিল, দুইটা টিচারই খুব ভালো পড়ায়, কিন্তু তার ক্লাসটা বেশি ভালো লাগছিল। আচ্ছা, রেখে রাখলাম আপনাদের। পরে একটু ঝটপট করেন যেহেতু আপনাদের ক্লাস আছে। আসসালামু শিকদার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি কোথা স্যার। থেকে বলছেন শিকদার? স্যার আমি গাজীপুর থেকে বলছি। জি বলেন। ভালো আছেন আপনি? জি আমি কিন্তু স্যার, একদিন না, আমি আলহামদুলিল্লাহ। বারবার আসবো, কিন্তু আপনাদের যত সমস্যা আছে আপনি পরীক্ষার আগে আমি ততবারই আসবো কিন্তু। এই স্যার যে নিয়ে আপনাকে গেলাম কেমন যেন আমার এটা আপনাকে দেওয়ার চেনা চেনা লাগতেছে। হ্যাঁ, আমি কনফিডেন্সে 30 বছর ছিলাম, গাজীপুরে আমি স্যার অনেকবার গেছি। আমি একটু বলি, সেটা হলো আমি এর আগে আরো দুইটা কোচিনে ক্লাস করছি। হ্যাঁ, জি সেখানে স্টুডেন্ট হিসেবে না, জাস্ট গেস্ট হিসেবে ক্লাস করছিলাম, জি। ফিজিক্যালি ক্লাস করছি। অনলাইন প্ল্যাটফর্ম আরেকটা কোচিং আছে, ওখানেও কিছু ক্লাস করে দেখছি। তো তিনটা জায়গায় ক্লাস করার পরে আমার যে পার্থক্যটা মনে হলো, সেটা হলো বিদ্যাবাড়ির, যেটা আমার কাছে মূল ফ্যাক্ট মনে হয়, যেমন আমাদের একটা ক্লাস টাইম হলো 2 ঘন্টা। সেখানে আমাদের একটা ক্লাস টাইমে আপনার টপিক থাকে 3টা 4টা, কোনো ক্ষেত্রে 5টাও টপিক আছে 2 ঘন্টার ক্লাসে। জি এখন বলতে যে থাকেন। জি জি বলতে থাকেন। যেহেতু আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি, যেহেতু 11 গ্রেড 20 গ্রেডের একটু কম থাকে, যে সিলেবাস ছোট শর্ট থাকে, কিন্তু তারপরও দেখা যায় যে যেহেতু শীতকাল, সময়ও কম, তারপরে টপিক 4-5টা, মাঝখানে একটা নামাজের টাইম থাকে। তো অনেক ক্ষেত্রে হয় কি, যে 4-5টা টপিক 2 ঘন্টায় শেষ করতে পারে না, তার ভিতরে যদি আবার নামাজ টাইম বাজে। তো এই ক্ষেত্রে স্যাররা ভালো পড়ায় ঠিক আছে, কিন্তু ওই ক্ষেত্রে মাঝে মাঝে স্কিপ করে যায় অনেক কিছু। এখন যে স্কিপ স্বাভাবিক করে যায়, স্বাভাবিক, আমি হলো তাই করতাম। স্কিপ করে যায়, এটা হ্যাঁ যে জি স্কিপ করে যায়, সেটা মনে করেন ওই টপিকের উপরে যার আগে ধারণা আছে, সে বুঝতে পারবে যে কোন কোন বিষয়টা বাদ দিয়ে গেছে। জি। কিন্তু যে একেবারেই নতুন, সে সে তো কিছু যা বুঝবে না। পড়াবে সে ওইটাই মনে করবে যে এইটাই এইটাই মনে হয়। এইটাই বাইবেল, এটাই সমান। আচ্ছা জি। ঠিক আছে। এখন এইটা ইংলিশের ক্ষেত্রে বলি, জাহিদ স্যার পড়াতো, খুবই ভালো টিচার স্যার, কিন্তু কিছু কিছু বিষয় বাদ দিয়ে যেত, সেটা আমি ধরতে পারতাম, কারণ আমার আগের 2টো কোচিংয়ের এক্সপিরিয়েন্স আছে যে কিভাবে পড়ায়। তো এই টপিকটা হলো আমার কাছে যেটা মনে হচ্ছে মেইন ফ্যাক্ট, যে 2 ঘন্টার একটা ক্লাসে যদি 5টা টপিক থাকে, তাহলে একটা টপিকের উপর কতটুকু সময় থাকে। যেমন উদাহরণ হিসেবে যদি স্যার আমি দেই, আমাদের একটা ম্যাথ ক্লাসে ছিল আপনার, ওটার ক্লাসটা ছিল বলেন, একেবারে আহ, আপনার সকল কথা বলতে পারবেন কিন্তু একেবারে পেটের মধ্যে কিচ্ছু রাখবেন না। পেটের মধ্যে না রাখলে স্যার, আপনাদের সমস্যা। আমি যেগুলো আমার কাছে মানে হ্যাঁ, সবার ফল্ট মনে উদ্দেশ্যে হচ্ছে বলছি। বা ইমপ্রুভ করা দরকার, ওই হ্যাঁ বিষয়গুলো আমি বলতেছি। তো অবশ্যই অবশ্যই বলেন। যেমন শতকরা লাভ ক্ষতির একটা আমাদের অষ্টম ব্যাচের একটা ক্লাস ছিল। তো চক্রবৃদ্ধি মুনাফার একটা এই টপিক ছিল লাস্টে, যেটা স্যার 15 মিনিটে শেষ করছে, মানে এই সময়ের অভাবে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা যারা এর আগে রিটেন পরীক্ষা দিছে, তারা হয়তো জানে যে চক্রবৃদ্ধি মুনাফাটা রিটেনের ক্ষেত্রে কতটা ক্লাস হবে ঠিক আছে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রেও অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এতবার একটা ইম্পর্টেন্ট ক্লাস 15 মিনিটে শেষ হলো। কিন্তু কেমনে? সেম ক্লাসটাই আমি অন্য একটা কোচিনে করছি, তারা ওই টপিকটার উপরই টানা 2 ঘন্টা ক্লাস নিছে। তাইলে ওই যে 2 ঘন্টার ক্লাস করছে আর যে 15 মিনিটের ক্লাস করছে, তাহলে ওই টপিকটার উপরে কার ধারণা বেশি হয়েছে?
এখন যে অন্য কোচিনে ক্লাস 2 ঘন্টা করলো, সেও যে পরীক্ষা দিবে, আমিও সেমই পরীক্ষা দিব। আমি 15 মিনিট পড়লাম আর সে 2 ঘন্টা পড়লো, তাহলে কিন্তু আমাদের একটা গ্যাপ থেকেই যায়। আর এই পার্থক্যটা আমি করছি বিধায় আমি ধরতে পারছি। কিন্তু অন্যান্য স্টুডেন্টরা তো মনে করেন কেউ নতুন, যে পড়ায়, যতটুকু পড়ায় এইটাই তার কাছে বেস্ট মনে হয়, যে এইটাই মনে হয় সর্বোচ্চ। চমৎকার, চমৎকার, চমৎকার। এক বন্ধু লিখেছেন আপনার বাসা কি নোয়াখালী? কোথায় বলি হতে পারে, এবার বাসা একটু চিন্তা করতে পারেন, যাওয়ার সময় বলে যাব। তারপরে কে বলবেন? যাই হোক স্যার, ধন্যবাদ। অসীম, আপনি অনেক ভালো কথা বলছেন। সুমি, একটু সুন্দর করে মানে স্যার সংক্ষিপ্ত ভাষা যদি বলতেন। যে আসসালামু আলাইকুম স্যার, কেমন একজন আছেন? যেটা বলছে সেটা বলার দরকার নাই। জি বলেন, জি সুমি স্যার, বলেন। আমরা হচ্ছে 11তম ব্যাচের। জি আমাদের আমরা। টপিক গুলো অনেক বেশি তো স্যার, আর সময় হচ্ছে আমাদের মানে রাত্রের ব্যাচ দেওয়ার কথা ছিল। এখন হচ্ছে মানে এমন সময় হয় 2টা করে নামাজের টাইম আসে, আর হচ্ছে টপিক গুলো এত বেশি আমরা বিস্তারিত পাই না, মানে শর্টকাটে শর্টকাটে এভাবে শেষ হয়ে যায়। তাই স্যার আমাদের টপিক গুলো একটু কমাই দিয়ে একটু যদি বিস্তারিত দিত তাহলে স্যার আমাদের জন্য ভালো হতো আর কি। টপিক কমিয়ে যথার্থ করা, তাই না? আর যদি টপিক বেশি জি থাকে স্যার। তাহলে বেশি সময় দেওয়া, এই তো। জি স্যার, আর হচ্ছে আমাদের ক্লাস টাইমে দেখা যায় কোনোদিন হচ্ছে স্যার 2টা নামাজের টাইম আসে, হুম আর হুম। 2 ঘন্টার মধ্যে কখনো কখনো দেখা যায় স্যাররা একটু লেট করে জয়েন করে, আবার হচ্ছে 2টা নামাজের সময় এইভাবে দেখা যায় প্রায় 1 ঘন্টার মতো চলে যায়। আচ্ছা, তাই আপনাদের স্যার লেট একটু করে। সময়টা। এই লেটটা হ্যাঁ, আশা করি আগামী দিন থেকে আপনাদের লেট থাকবে না। আমি যদি আপনাদের কাছে থাকি, সহযোগিতা পাই, তাহলে আপনাদের জি স্যার। লেট থাকবে না ইনশাল্লাহ। আর স্যার আমাদের গো- বলেন, বলেন, তুমি বলেন। আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা বলেন, সুমি। মানে আরেকজন, হ্যাঁ, কে যেন বলেন। স্যার বলছি কি যে যখন আমাদের 3টার দিকে ক্লাসগুলা থাকে, ওই জি। ক্লাসগুলো আমি ম্যাক্সিমাম ক্লাসগুলো আমি করতে পারি না, অনেকেই হয়তো বা করতে পারে না। তখন আমার বাচ্চার হচ্ছে কোচিং থাকে, তো আমি ওই 3টার ক্লাসগুলা না করতে পারি না। আর ওই অনেকগুলো ক্লাস হচ্ছে গিয়ে 3টার ক্লাস বা 5টার ক্লাস করতে পারি না, যদি ক্লাসগুলো একটু রাত্রের দিকে দেওয়া হয় আমাদের মতো গৃহিণী বা যারা বাচ্চাই করে তাদের জন্য একটু ভালো হয়। আর হচ্ছে গিয়ে স্যার ওই পিডিএফ গুলা যদি আমাদের এমন করা হতো যে আমাদের তো বয়স শেষ, তো এইগুলা বলে 4টা মাস পর বলে এগুলা সব আবার ডিলিট করে দেবে। তো তখন আমাদের তো বয়সের যেগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলা আমরা পরীক্ষা দেব, তা এইগুলার পরেই তো আমরা ডিপেন্ড করতেছি। তো এইগুলা যদি আমাদের হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হতো স্যার, তাহলে আমরা বেশি হচ্ছে গিয়ে আমাদের উপকার হতো। এই তো। জি স্যার। জি, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি স্বেচ্ছায় ভর্তি হয়েছিলেন নাকি আপনার জোর করে ভর্তি করা হয়েছে সেই বিকাল 3টা 5টায়? না স্যার, আমাদের ব্যাচটা অনেক সময় ক্লাস আসে 3টার দিকে, হুম, আর সেই ক্লাসগুলো আমি করতে পারি না, বুঝছি, যেরকম কিন্তু 5টার আপনি কি দিকে হলে 3টাতে হয়। ভর্তি হয়েছিলেন? স্যার আমি তো 8তম ব্যাচ, কিন্তু তাহলে আপনি 3টার একটু দিকে আমাদের করে ক্লাস পড়ে। এদেরকে হোয়াটসঅ্যাপে আপনি লিখে আপনি চেঞ্জ করার ব্যবস্থা করে দেন। তারপর আপনার কথা আমি বলবো। আপনার নাম যেন কি? স্যার আমার নাম এশা শিকদার। স্যার এশা ওই শিকদার। 3টার সময় যে ক্লাসগুলো পড়ে এই জন্য আমাদের একটু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আমি আপনাকে বললাম, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে তাদের একটু করে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের, আমি কিছুক্ষণ আগে এমডির সাথে কথা বলেছি, আপনাদের পরীক্ষার পরে 1 মাস আপনাদের ভিডিওটা রাখা হবে। খুশি আপনারা? জি স্যার, খুশি এক স্যার। এক স্যার মাস আমাদের বয়স তো চলে যাচ্ছে, জি, মানে আমরা এক্সপায়ার হয়ে গেছি বুঝছি, অ্যাকচুয়ালি। অসুবিধা নাই, ডিজার্টেন হয়েন না। আমি কিছুক্ষণ আগে এই ব্যাপার নিয়ে কথা বলেছি, উনি আমাকে বলেছে 1 মাস দিবেন স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। আর কেউ ক্লাস আছে, শেষ করতে চাই? আর কেউ বললে বলেন, নাহলে আপনাদের কথাগুলো শুনলাম। জি, স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার আমি বলতে চাচ্ছি যে ক্লাসটা নিয়ে বিদ্যাবাড়িতে যে যতগুলো ক্লাস পাইছি আল্লাহর রহমতে সবটাই ভালো বললেই চলে। আচ্ছা। আহ, একেবারে ভালো, তবে দুই একটা ক্লাসের মধ্যে একটু মিস হয়ে গেল। তো
তারপরে আমার একটা কথা হচ্ছে যে স্যার আমি নভেম্বরের ক্লাসটা একেবারেই করতে পারি নাই। মানে একটু আসছি আবার চলে যেতে হয়েছে, আমাদের পরীক্ষা ছিল। তো এখন নভেম্বরের ক্লাসগুলো টানা আর এই বর্তমানের ক্লাসগুলো টানা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। তো আমি চাইছিলাম আপনার এই এই ভিডিওগুলো যদি আপনার রেকর্ড ভিডিওগুলো যদি 3-4 মাস অথবা 5-6 মাস এইভাবে থাকতো, তাইলে আমাদের একটু একেবারে ক্লিয়ার প্রস্তুত হয়ে যেতাম আর কি। বুঝছি। দেখুন দেখুন আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যদি গাড়িতে চড়ি, বিশেষ করে বাসে, তাহলে বাসের কত ঘন্টা আগে আমাদেরকে চেঞ্জ করতে হয়। তারপরও আমি আপনাদের কাছে এসে আমি 1 ঘন্টাখানেক সময়, মানে 1 মাস নিয়েছি। তো এর বেশি মনে হয় আপাতত আমি এই রিকোয়েস্টটা রাখতে পারবো না। তারপরও আমি বলে রাখতে পারি যে আর একটু বাড়ানো যায় কিনা, বাড়ালে আমি আপনাদের কাছে আসবো আবার ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে যেতে যাচ্ছি, যেহেতু মিলন স্যার ক্লাস করবে, আপনাদের ক্লাসটা শেষ করতে হবে। আর কেউ আছেন খুব ইম্পর্টেন্ট কিছু বলার জন্য? রিয়া, জি বলেন। স্যার সবার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার আমি বিদ্যাবাড়িতে প্রাইমারি কয়েকটা কোর্স করেছি। আমি রংপুর বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি। তো জি আমি আবার 46 BCS NTRCA আর 11 থেকে 20তম গ্রেডে আবার কোচিং করতেছি বিদ্যাবাড়িতেই। তো হয় কি আমার ক্লাস ম্যাক্সিমাম সপ্তাহে 3 থেকে 4 দিন ক্রাশ হয়ে যায় স্যার। আজকেই যেমন 46 BCS আর NTRC রাত 8টায় একসাথে দুইটার ক্লাস আছে। আপনি কি দুটোতেই ভর্তি হয়েছেন? এই কথাটা স্যার আমি অনেকে আমার, 3টাতেই ভর্তি হয়েছি। এই তো তাহলে আপনাকে মানে তাদের এটা সমাধান তো আপু আপনাকে বুঝে নিতে হবে। আপনি যদি একসাথে 3টায় ভর্তি হন, এবং এখানে যারা রুটিন করে আমি দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মাথা গরম হয়ে যেতেছে, কখন কোন জায়গায় দিব, কখন কোন জায়গায় দিব। এখন আপনি যদি এটা করতে চান, তাহলে আপনি ওদের হোয়াটসঅ্যাপে আপনি একটু বলেন, কষ্ট করে যারা এখানে থাকে আপনি তাদেরকেই বলেন। স্যার শুধু 46 BCS হচ্ছে মর্নিং এ ক্লাস আছে, ওরা বললো যে আপনি ওটা মর্নিং এ অ্যাড করতে পারেন, তাছাড়া বাকি দুইটা হচ্ছে আপনার ডেইলি তাহলে বেসিসে ক্লাস। তাহলে আপনি মর্নিং এ যান। স্যার সেক্ষেত্রে সেটাও আমি করতে পারবো, কিন্তু অনেক ক্ষেত্রে NTRC আর হচ্ছে আপনার 11 থেকে 20 একসাথে ক্লাস হয়ে যায়। ওটা পরশুদিনে আপনি আমরা ওনাদের সাথে, ওনাদের হয় ফোনে কথা বলেন, আর অথবা আপনি হোয়াটসঅ্যাপ করেন, তাহলে ওই আর জবাব। একটা কথা স্যার, আমাদের আসলে আমরা তো সবাই ম্যাক্সিমাম মহিলারা হচ্ছে সবাই গৃহিণী, বাচ্চা কাচ্চা আছে। হুম হুম। আমাদের ক্লাসগুলো মানে আফটার ইভিনিং দিলে খুব ভালো হয় আমাদের জন্য। কটার দিকে? এই ধরেন 6টা থেকে আমাদেরকে ক্লাস 6টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত ক্লাস দিলে আমাদের কোনো প্রবলেম হবে না স্যার। আমি তো এর আগে প্রাইমারিতে রাত 12টা পর্যন্ত ক্লাস করছি, 12:30 রাত 12:30 1টা পর্যন্ত ক্লাস করছি। তো আমার মতো বুড়া বুড়া ছাত্র আছে, মানে সন্তান আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। রংপুর শহরে, রংপুর বাড়ি কোন জায়গায়? স্যার শহরেই বাসা, আরে কামরাঙ্গা। শহরে। আপনার রংপুর শহর আমার সেকেন্ড হোম। এক বন্ধু আমাদের প্রশ্ন করেছিল আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হলো নাটোরের বনলতা সেন, এটা আমার ফার্স্ট স্যার হাউস। আমি রংপুরে 4 বছর কলেজে চাকরি করেছি, এটা আমার সেকেন্ড হোম। তো আপনাদের কথা স্যার কোন শুনলাম, কলেজে, ভালো লাগলো। আপনাদের সঙ্গে কোন আবার কলেজে কথা হবে। ছিলেন স্যার, কোন রংপুর কলেজে সিটি ছিলেন? কলেজে, রংপুর সিটি কলেজ। ও আচ্ছা আচ্ছা, সিটি এখানে কলেজ। ভালো আচ্ছা, থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ স্যার সময় দেখা হবে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার এই বিষয়গুলো দোয়া করবেন। আপনাদের সমাধান আসসালামু করে আলাইকুম। আমি। আল্লাহ হাফেজ।